আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্লে করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি দেখাবো ডক্টর ইউনূস জাতির সঙ্গে কতটা সাহস দেখাইছে এবং কতটা পাওয়ার সে দেখাইছে জাতির সঙ্গে, সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে দেখাবো। তার মানে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। আশা করি আজকের ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, পরিপূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন। দর্শক শ্রোতা, আর বেশি দেরি নয়, আমি এখনই চলে যাব মূল ভিডিওতে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে গতকাল বাংলাদেশের পক্ষে বিশ্ববাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ওনার এই ভাষণে উনি কি বলেছেন, কতটা সাহস করে বলেছেন বা কতটা সাহস দেখিয়েছেন, সেই বিষয়গুলি কথা বলবো। উনি কি পেলেন না পেলেন সেটা এখন আমরা বলবো না বা বলা যাচ্ছে না। ভাষণে উনি কি বলেছেন সেটা নিয়ে আলোচনা। সবার আগে যে কথাটা আমি বলবো, ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি বাংলাদেশের পক্ষে যিনি এই প্রথমবার জাতিসংঘে দাঁড়িয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে বলেছেন, সাদাকে সাদা বলেছেন এবং কালোকে কালো বলেছেন। উনি ভাষণ দেওয়ার সময় ভাবেননি কে কি মনে করবেন। উনি ভাষণ দেওয়ার সময় একটা কথাই ভেবেছেন যে বিশ্ববাসীর কাছে আমি যা বলবো সেটা সত্য উপস্থাপন করব, সত্য কথাগুলো বলবো। উনি এই যে সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন, সেই বিষয়ে আলোচনা করব। উনি গাজায় গণহত্যার বিপক্ষে কথা বলেছেন, যেটাকে সমর্থন করেননি। ফিলিস্তিনিদের উপরে যে জুলুম নির্যাতন চলছে সেটার পক্ষে দাঁড়িয়েছেন। উনি ইউক্রেনের যে নির্মমতা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলেছেন এবং উনি মায়ানমারে যে রোহিঙ্গাদের উপরে নির্যাতন হচ্ছে তার উপরে তাদের পক্ষ নিয়ে অর্থাৎ সেটার বিরুদ্ধে কথা বলেছেন, বা মায়ানমারের সামরিক জান্তা সরকারি সামরিক জান্তার বিরুদ্ধে। আমরা দেখেছি যে পৃথিবীতে এমন ভাবে ডিপ্লোমেসিটা চলে, কেউ আমেরিকার রাষ্ট্রপতিকে খুশি করার জন্য ইউক্রেন সফর করে, কারণ ইউক্রেনকে সমর্থন করছে আমেরিকা। সে কারণে ইউক্রেন ভিজিট করার মানে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট খুশি হবেন। আবার যদি ফিলিস্তিনের দিকে যাই, ফিলিস্তিনকে যারা সমর্থন করেন তারা ভাবেন যে তাদের উপরে চায়না রাশিয়া খুশি হবে। বিষয়গুলো এরকম। আবার যারা মায়ানমারে আসেন তারা চায়নার নির্মমতা, চায়না এবং মায়ের সামরিক জান্তার নির্মমতা তা সত্ত্বেও রোহিঙ্গাদেরকে নিয়ে কোনো কথা বলে না, এমন রাষ্ট্র পৃথিবীতে আছে। তার মানে হচ্ছে প্রত্যেকেই চিন্তা করে তার ডিপ্লোমেসি, কে কোথায় কিভাবে নিবে, কে খুশি হবে, কে বেজার হবে। কিন্তু বাংলাদেশের ইউনূস সাহেব এটা আদৌ ভাবেননি যে ফিলিস্তিনের পক্ষে কথা বললে ইসরায়েলকে যিনি সমর্থন করেন তিনি রাগ করবেন কিনা, কিংবা ইউক্রেনের পক্ষে যদি আমি দাঁড়াই তাহলে রাশিয়াকে যারা সমর্থন করে তারা আমার বিরুদ্ধে যাবে কিনা, এসব নিয়ে উনি ভাবেননি। উনি যেটা সত্য সেটা বলছেন। উনি অন্যায় অবিচারের কথা বলছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। ইউনূস সাহেব বাংলায় ভাষণ দিয়েছেন। বাংলাদেশের কারো ভিতরে বিন্দুমাত্র প্রশ্ন নাই যে উনি ইংরেজি জানেন না বলে বাংলায় দিয়েছেন। নট দ্যাট, এর আগে যারা ভাষণ দিয়েছে তারা ভাষণ দেওয়ার আগে বলে নিয়েছেন আমি বাংলায় বাংলায় ভাষণ দেব। এটা সত্য, বাংলায় ভাষণ দিয়েছেন, ভালো কথা। এটা বলে যে বাংলা আমার ভাষা, হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে তারা ইংরেজিতে ওই ভাষণ দিতে পারবেন না। বাংলাদেশে যারা অতীতের সকলের কথা বলছি না, অ্যাটলিস্ট অতীত সরকারের কথা আমি বলতে পারি নিশ্চিত, কিন্তু ইউনূসের বেলায় এই প্রশ্নই কারো মাথায় নেই। কারণ ইউনূস লম্বা সময় ধরে পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রনায়কদের সাথে তার ওঠা বসা, সুতরাং আমরা তার ইংরেজি পারদর্শিতা সম্পর্কে নিশ্চিত। বরং উনি বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে দুটো ডাইমেনশন এখানে দেখিয়েছেন। এর নাম্বার ওয়ান হলো তিনি বাংলায় ভাষণ দিলেও বাংলাদেশের কোনো ব্যক্তির ভিতরে বিন্দুমাত্র ভাবনা আসেনি যে তিনি ইংরেজি জানেন না। নাম্বার টু হলো তিনি কি বললেন, জাতিসংঘে তার বাংলা অনুবাদ থেকে দেশবাসীকে জানতে হলো না।
অর্থাৎ সরাসরি জানতে পেরেছে। আমরা এমনও দেখেছি জাতিসংঘের ভাষণে বলে কি আর আমাদের এখানে পাবলিশ হয় কি, এরকম পার্থক্য আমরা পেয়েছি। সুতরাং সেদিক থেকে এটা একটা সাংঘাতিক ব্যাপার বলে আমি মনে করি। শুধু তাই না, তিনি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন উনি কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন। ওনাকে ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমিক, মজুর, দিনমজুর সকলে মিলে, দেশবাসী, মিডিয়ার লোক বলেন, সোশ্যাল মিডিয়ার মানুষ বলেন, পেশাজীবীর সবাই মিলে ওনাকে ক্ষমতায় বসিয়েছে। এবং এই যে জনসমর্থন নিয়ে গেছে, আমরা তার সে যাওয়ার আগে অনেক কিছু শুনেছিলাম। ওখানে গিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করবেন, পদত্যাগপত্র আছে কিনা শেখ হাসিনার, নাহলে ভাষণ দিতে দেওয়া হবে না, প্রশ্নটা থোপে টেকেনি। তার ব্যাপারে কোনো কথা বলার ক্ষমতা ওই মুহূর্তে যারা ইউনূস সাহেবের বিরোধিতা করতে চায় তাদের বিন্দু মাত্র ক্ষমতা ছিল না, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। আমরা এমনও শুনেছি কেউ কেউ ভাষণ দেওয়ার সময় পুরা আসন খালি হয়ে গেছে, কিন্তু ইউনূস সাহেবের ভাষণের সময় আমি দেখেছি কিভাবে করতালি পড়ে। এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। উনি আরো বলেছেন বাংলাদেশে কি কি সংস্কার উনি করবেন, তার জন্য কি কি প্রয়োজন সেগুলো উনি উপস্থাপন করেছেন। উনি গুম, হত্যা, এগুলা বিচারবহির্ভূত হত্যার ব্যাপারে কমিশন গঠন করেছেন, তারা কার্যক্রম শুরু করবে। এবং উনি যেহেতু গোটা দেশবাসীকে কৃতিত্ব দিয়েছেন, উনি দেশবাসীর জন্য কি করবেন সেটাও বলেছেন। উনি একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য যে যে সংস্কারগুলো করা দরকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের নির্বাচনের অধিকার, এগুলাকে ফিরিয়ে দিয়ে উনি সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। উনি পরিষ্কার করে দিয়েছেন ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই, তবে উনি বাংলাদেশের মানুষকে স্বাধীন চেতা হিসেবে দাঁড়ানোর জন্য যে ইয়েটা দেখিয়েছেন, উপস্থাপন করেছেন, সেটা সাংঘাতিক ব্যাপার। উনি বিশ্ববাসীকে বলেছেন আমার দেশের ছাত্র জনতা এমন একটা শক্তি যে নিরস্ত্র, সত্যের কাছে সশস্ত্র, মিথ্যা পরাজিত হয়েছে। উনি পৃথিবীকে এই বার্তাটাই দিয়েছেন যে দেশপ্রেমিক ছাত্র জনতা যদি একবার খেপে যায় তাহলে তাদেরকে দাবিয়ে রাখা যায় না, এবং এটা থেকে বিশ্ববাসীর লেসন নিতে হবে। অস্ত্র দিয়ে সব দমানো যায় না। তিনি এমন কথা বলেছেন যে জলবায়ু যে দূষণ হয়েছে, জলবায়ু দূষণ হয় যে কার্বন নিঃসৃত হয়েছে পৃথিবীর বুকে, তাতে মানুষ বিপদগ্রস্ত হয়েছে। উনি বলছেন এগুলা উন্নত বিশ্বের দ্বারা হয়েছে, উন্নত বিশ্ব এই ক্ষতি করবে, বায়ু দূষণ করবে, আর তার ফল ভোগ করব আমরা, এটা উনি মানতে চান নাই, এবং উনি ওনাদেরকে দায়বদ্ধ করে এসেছেন। উনি শুধু তাই না, উনি তিনটা শূন্যের কথা বলেছেন। সেটা হলো কি, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন। এটা আমি মনে করি উনি কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন। উনি শূন্য দারিদ্রতা মানে কি, পৃথিবীর যত সম্পদ আছে এগুলার যদি সুষম বন্টন হয় তাহলে কিন্তু, অর্থাৎ এটা মানবতার দিকটি উনি তুলে ধরেছেন। সমস্ত মানব জাতি যদি এটা ফিল করে যে যাদের কাছে বাড়তি সম্পদ আছে সেগুলো দিয়ে দাও, অর্থাৎ সমবন্টন করলে দারিদ্রতা কমে আসে নিঃসন্দেহে, এবং শূন্যতাই আসবে যদি দারিদ্র এই সমবন্টন হয়। আবার সুযোগের সমবন্টন যদি হয়, কর্মক্ষেত্রে সমসুযোগ, যে ঠিক আছে এখানে কাজ নেই ওখানে আছে চলে আসো, এই যে একটা বিষয়, মানে পুরা বিশ্বকে একটা পরিবার ভাবার কথা বলছেন। সমসুযোগ যদি সৃষ্টি করতে পারে তাহলে বেকারত্ব কমে যাবে। আর যদি এই পৃথিবীতে বিজ্ঞানের নামে, উন্নয়নের নামে জলবায়ুর যে ক্ষতি হয়েছে, দূষণ হয়েছে, যে কার্বন হয়েছে নিশ্চিত হয়ে পৃথিবীতে আছে, অর্থাৎ সেগুলো হলো শুধুমাত্র উন্নত বিশ্বের কর্মকাণ্ডের ফসল। সুতরাং এই জলবায়ু দূষণ হয় এরকম কাজ থেকে যদি উন্নত বিশ্ব বিরত থাকে তাহলে আমরা কার্বন মুক্ত বিশ্ব পেতে পারি। এগুলো উনি এই বার্তাগুলো দিয়েছেন। আই স্যালুট প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বেশ মোটামুটি 35-36 মিনিটের ভাষণটা আমি পুরোটাই দেখেছি। মানে সব বিষয়গুলো যেখানে তুলে ধরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা ইউনূস সাহেব নিয়ে গর্বিত। ইউনূস সাহেব কিন্তু এই বিশ্ব সংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন তাতে উনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকের কিরকম সম্পর্ক থাকা উচিত। একজন স্বাধীন দেশের, স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধানের ভাষণ যেরকম হওয়া উচিত সেটাই উনি দিয়ে আসছেন। উনি যে সমস্ত কথাগুলো বলেছেন তাতে বিশ্ববাসীর বিরূপ
প্রতিক্রিয়া হওয়ার কথা, কিন্তু আমি দেখলাম যে না, সারা বিশ্ব গ্রহণ করেছে যে ইউনূস সাহেব যেটা বলেছে এটা সত্যি। বাস্তবায়ন কতখানি করবে বিশ্ববাসী বা বিশ্বের পরাশক্তিগুলো সেটা পরের ব্যাপার, কিন্তু যেভাবে উনি বলেছেন, যে যুক্তি দিয়ে উনি বলেছেন, তাতে কেউ তার বিরোধিতা করতে ওই মুহূর্তে পারেনি, পারবেও না। এবং যে করতালিগুলো আমি দেখেছি ধাপে ধাপে, তাতে নিঃসন্দেহে যে এটা এমন নয় যে ওখানে সব বাংলাদেশের লোক ভরা ছিল, মাত্র 57 জন নিয়ে গেছেন উনি, ওনার 7 জন হলেও অ্যাক্টিভ বিভিন্ন কাজের জন্য, বাকিরা ছিল সিকিউরিটির দায়িত্বে। আর যারা ছিলেন সব অডিয়েন্স, সারা বিশ্বের প্রায় 193টা দেশের প্রতিনিধি। সুতরাং এই করতালি বিশ্ববাসীর সবার পক্ষ থেকে এসেছে, সেটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আমার কাছে মনে হয় যে আমরা এই মুহূর্ত পর্যন্ত গর্বিত, এবং ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতায় কারো কারো গাত্রদাহ, কারো কারো ইগো প্রবলেম হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আমার বাংলাদেশি মানুষ হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আমি গর্বিত, আনন্দিত, আমি অহংকারী এই মুহূর্তে এই ইউনূস সাহেবের এই বক্তৃতা নিয়ে। ইউনূস সাহেব কাজের সমালোচনা আমরা করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কাছে মনে হয় না কোনো ন্যাক্কারজনক ভাবে ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলতে পারবো। সমালোচনা করবো হয়তো, এবং এটা সমালোচনা, তাকে পরামর্শ দিব, কিন্তু উনি জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, এবং আমি এই প্রথম দেখলাম সাদাকে সাদা কালোকে কালো বলা একজন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। এটা সত্যি গর্বের, অহংকারের। ঠিক এই মুহূর্তে ইউনূস সাহেবের আমাদের অহংকার। আমি মনে করি দলমত নির্বিশেষে ইউনূস সাহেব যে কাজগুলো করতে চান, সেটার জন্য সকলের ধৈর্য সহকারে সুযোগটা দেওয়া উচিত, যাতে পরবর্তীকালে ইউনূস সাহেব যখন না থাকবেন বাংলাদেশে, আপনারাও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেন এবং এই ট্রেডিশনটা বজায় রাখতে পারেন, কেননা এটার প্রয়োজন আছে। আপনি চাকর বাকরের মতো অবস্থান নিয়ে, আর যাই হোক, আপনার চেহারায় গ্লেজ থাকবে না, আপনার ভিতরে উইল ফোর্স থাকবে না, আপনাকে কখনো কখনো পালানোর চিন্তা করতে হবে, হতে পারে আপনি জনরসের ভয় পাবেন। আজকে এই মুহূর্তে একমাত্র পার্টিকুলার ইউনূস সাহেবের যদি কোনো দুশ্মন থাকে, যারা ইউনূস সাহেবের এই জিনিসটা চান না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, একমাত্র সেটার জন্যই বোধহয় তার প্রোটেকশন দরকার হতে পারে। আর যদি এই বিষয়টা না থাকতো, তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব বাংলাদেশে আমাদের মতো সাধারণ মানুষের মতো পায়চারি করে বেড়াতে পারতেন। যাই হোক, আমরা সবাই ওনার সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করি, অ্যাটলিস্ট যাতে বাংলাদেশকে নিয়ে সত্যি সত্যি যেটা বলেছেন, এটা সত্যি সত্যি যদি ভাবেন, যাতে করার সুযোগ। দর্শক শ্রোতা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। এই ভিডিওর প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আল্লাহ হাফেজ।